ইমান একগাল হাসল। অরুণিকাও প্রত্যুত্তরে মিষ্টি হেসে নেমে পড়ল। সিঁড়ি বেয়ে নামতেই আহনাফকে তাদের ঘরের দরজার সামনে বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো সে। পরক্ষণেই মনে পড়ল রুহানিকে পড়াতে এসেছে বোধ হয়। অরুণিকা বেল দেওয়ার আগেই আহনাফ তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অরুণিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আহনাফ শক্ত করে তার কোমর চেপে ধরে অরুণিকার কানের কাছে মুখ এনে বলল। ইমানের সাথে এত কিসের পটর পটর? অরুণিকা দাঁত কটমট করে বলল। আমার মুখ আমি বলবো, তোমার কি এখন কি জিভ কেটে ফেলবে? দরকার হলে তাই করব। অরুণিকা বাঁকা হেসে বলল। তাহলে তো 2 হাত এগিয়ে ছুঁয়ে দিব, জড়িয়ে ধরবো তাকে। এরপর আমার হাত কাটা আর বুকে ছুরিয়াঘাতের দায়ে তুমি ফাঁসিতে ঝুলবে। খুব মজা হবে তখন। আহনাফ অরুণিকার বুকে হাত রাখলো। অরুণিকা চকিত দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। সে আহনাফের হাত সরিয়ে দিতে যাবে, তখনই আহনাফ তার শরীরের কোমল অংশ জোরে চেপে ধরল। অরুণিকার চোখ মুখ ব্যথায় কুকড়ে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল। তুই একটা জানোয়ার, তোকে ঘৃণা করা আমার উপর ফরজ। আহনাফ সাথে সাথেই অরুণিকাকে ছেড়ে দিল। নিজের হাতের দিকে তাকিয়ে রইল সে। এদিকে অরুণিকা দরজায় জোরে জোরে ধাক্কা দিল। সেই ধাক্কার শব্দ শুনে ইমানও ছাদ থেকে নেমে পড়ল। আহনাফ ইমানকে দেখে আরও রেগে গেল, কিন্তু রুহানি শশব্যস্ত হয়ে দরজা খুলে দিতেই সে আর কিছু বলল না ইমানকে। উল্টো পায়ে সিঁড়ি বেয়ে নেমে পড়ল। আহনাফকে নিচে নেমে যেতে দেখে ইমান অরুণিকাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই অরুণিকা ধরম করে দরজা লাগিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে রুহানি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি হলো কিছুই বুঝল না সে। এদিকে আহনাফ গেট দিয়ে বেরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। কেমন এলোমেলো লাগছে তার সবকিছু। মাথাটা ভারী হয়ে আসছে। অরুণিকার কণ্ঠে প্রথম সেই ঘৃণার আভাস পেয়েছে। এভাবে স্পর্শ করল কেন সে? এমন তো করার ইচ্ছে ছিল না তার। আহনাফ দ্রুত বাসায় ফিরে এলো। ইমন আহনাফকে আবার ফিরে আসতে দেখে বলল। তুই না রুহিকে পড়াতে গেলি, আবার চলে এলি যে? আহনাফ কোনো উত্তর দিল না। সে সোজা নিজের ঘরে চলে গেল। আহনাফের এমন উন্মাদ আচরণে বেশ অবাক হলো ইমন। বিড়বিড় করে বলল। জিন টিন ভর করলো নাকি ওর উপর? এদিকে আহনাফ নিজের ঘরে এসে নিজের হাত নিজেই কামড়াতে লাগলো। পাগলের মতো আচরণ করছে সে, আর বিড়বিড় করে বলছে। আমি তো ওকে এভাবে আঘাত করতে চাইনি। আমি তো ভেবেছি ওর সাথে কথা বলবো। তাহলে এমন কেন করলাম? কেন করলাম আমি এমন? ওরও তো আমাকে ঘৃণা করবে এখন। আমি তো ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে চাই। আহনাফ আয়নায় নিজের চেহারা দেখে বলল। আমি এমন কেন করছি? আমি তো ওরকে ভালোবাসি। আমি পারছি না কেন ওকে ভালোবাসতে? আহনাফ অস্থিরভাবে পায়চারি করতে লাগলো, যেন এখনই সে অরুণিকাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারলেই শান্তি পাবে। পায়চারি করতে করতে দম বন্ধ হয়ে আসছিল তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভীষণ। আর টেবিল ঘেটে সে বইটা বের করলো। বইটা খুঁজতে গিয়ে দু একটা বই মাটিতেও পড়ে গেছে। শব্দ শুনে ইমন দরজার কাছে এসে ঠোকা দিয়ে বলল। আহনাফ, কি করছিস তুই? আহনাফ মুখ চেপে ধরল। বইয়ের ভেতর থেকে সেই লকারের চাবিটা বের করলো। এরপর আলমারি খুলে নিচে বসে লকারের তালা কাপা হাতে খুলল। লকারের ভেতরে এলোমেলোভাবে হাতড়ে কিছু একটা হাতে নিল। আবারও আহনাফের মুখটা আড়াল হয়ে গেল আলমারির দরজার ওপাশে। কি করলো, কি দেখলো, কি শুনলো তা আহনাফই ভালো জানে। মিনিট খানিক পর আলমারি বন্ধ করে বিছানায় উঠে বসলো সে। চোখ লাল হয়ে গেছে তার। ধীরে ধীরে শ্বাস ছাড়ছে সে। বালিশের নিচ থেকে দামি সিগারেটের প্যাকেটটা বের করলো আহনাফ। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ড্রয়ার খুলে লাইটারটা হাতে নিল। এরপর সোজা বাথরুমে ঢুকে পড়ল। এই মুহূর্তে বাথরুমের দেয়ালে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে আহনাফ। চোখ দুটি ভীষণ লাল। সিগারেট শেষে দীর্ঘশ্বাস ফেলে সে বলল। ওরু, আমার খুব ইচ্ছে করে তোকে ভালোবাসতে, কিন্তু পারছি না আমি। তুই ঠিক বলেছিস, আমি জানোয়ার। আমার ভেতরে একটা জানোয়ার লুকিয়ে আছে। আমি সেই জানোয়ারটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি হিংস্র হয়ে যাচ্ছি। আমি আবার সেই সাধারণ জীবনে ফিরে যেতে চাই, যেখানে তুই আমার মায়াবতী হয়ে আছিস, যেখানে আমি আর তুই ছাড়া কেউ থাকবে না আশেপাশে। রাত জাগা অশ্রুসিক্ত চোখ ঢাকা পড়ে গেছে গাঢ় লাল কাজলে। লাল বারে সাদা শাড়িতে স্পষ্ট যৌবনের আড়ালে বিধ্বস্ত হিয়া লুকায়িত। হাতের আলতা ও লাল চুড়ি মুছিয়ে দিয়েছে রাতের নোনা জলের স্পর্শ। কপালে আটকে থাকা লাল টিপটি হৃদয়ের তোলপাড় বিলীন করে দিয়েছে।
লাল অস্ত্ররঞ্জন আড়াল করে রেখেছে মলিন ঠোঁট আর কাঁধে সাদা রঙের ম্যাসেঞ্জার ব্যাগটি ধোঁয়াশা করে দিয়েছে অরুণিকার আর্থিক অবস্থা। ভার্সিটিতে ঢুকতেই অরুণিকা সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু। প্রতিদিনের ইনফর্মাল পোশাকে দেখতে দেখতে মেয়েটা সবার চোখের আড়ালি হয়ে গেছে। জীবনের এলোমেলো গতি তার চোখে মুখে এতটা ছাপ ফেলেছে যে তার সৌন্দর্য হারিয়ে গিয়েছিল। কিন্তু আজ অরুণিকা নিজের জন্য সেজেছে। নিজের জন্য সাজলে একটা মেয়েকে যে এত চমৎকার লাগতে পারে তা অরুণিকাকে দেখলেই বোঝা যাবে। ক্লাব সেক্রেটারি ইমান ব্যস্ত তার কাজে। ব্যস্ততার মাঝে হঠাৎ থমকে গেল সে। তার দৃষ্টি স্থির হলো অরুণিকাতেই। সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়। অরুণিকা এদিক ওদিক কাকে যেন খুঁজছে। ইমানের দিকে চোখ পড়তেই অরুণিকা তার দিকে এগিয়ে যেতে লাগলো। ইমানের শ্বাসরুদ্ধকর অবস্থা। সে বুকে হাত রাখলো। ধকধক শব্দ হচ্ছে, হৃদস্পন্দন তীব্র হচ্ছে তার। অরুণিকা এত সুন্দর হতে পারে? নিজেকেই প্রশ্ন করেছে ইমান। অরুণিকা ইমানের সামনে এসে দাঁড়ালো। ইমান হালকা হেসে বলল, আমি কি বলবো বুঝতে পারছি না। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো ইমানের দিকে। ইমান অরুণিকার চাহনি দেখে বলল, অসম্ভব সুন্দর লাগছে। অরুণিকা ইমানের চোখে চোখ রাখলো। ইমান চোখ সরিয়ে নিয়ে আনমনে বলল, ঘায়েল করবে মেয়েটা। অরুণিকা ইমানের ইতস্তত ভাব দেখে মেলার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আমি স্টল ঘুরে এসেছি। ইমান টু শব্দও করল না। মাথা নেড়ে অরুণিকাকে যেতে বলল। অরুণিকা চলে যেতে জোরে শ্বাস ছাড়ল সে। কাউকে দেখে দম বন্ধ হয়ে যাওয়া কথাটা বইয়ে অনেকবার পড়েছে সে। আজ তার সাথেই ঘটে গেল। ইমান ঠোঁট কামড়ে হাসল। অরুণিকাকে নিয়ে মিষ্টি ভাবনা তার মনে ঘুরপাক খেতে লাগলো। ভার্সিটির মাঠ জুড়ে স্টল বসেছে। খাবারের স্টলে তালের পিঠা, তরমুজের শরবত আর জামের ভর্তা। অরুণিকা টাকার অভাবে কিছুই খেতে পারছে না। নাক টেনে ঘ্রাণ নিয়ে সরে আসে। কয়েকটা স্টলে চারা বিক্রি হচ্ছে। অরুণিকা ঘুরতে ঘুরতে সেই স্টলে গেল। সাদা লজ্জাবতীর চারা দেখে চমকে উঠল সে। অরুণিকার দিকে সাদা লজ্জাবতীর একটা ফুল এগিয়ে দিল স্টলে বসা একজন। অরুণিকা ফুল দিতেই পাপড়িগুলো মিলিয়ে গেল হাওয়ায়। অরুণিকা মুগ্ধ হয়ে সেই পাপড়িদের মিলিয়ে যাওয়া দেখছে। আর এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করে ফেলল তুর্য। অরুণিকা তুর্যকে দেখে মৃদু হাসল। তুর্য এগিয়ে এসে বলল, Twinkle, twinkle, little star, how I wonder what you are. অরুণিকা হেসে বলল, হৃদম মিলেনি। It's okay. ইনস্ট্যান্ট এটুকুই বানিয়েছে, খারাপ কি? অনেক ভালো হয়েছে। তোকে সেই লাগছে টুইঙ্কেল। থ্যাংক ইউ। তুর্য এদিক ওদিক তাকিয়ে বলল, উপস, আমি তো ভার্সিটির স্যার, ভুলে গেছে। অরুণিকা তুর্যের কথা শুনে হাসল। এদিকে রুতবা দূরে দাঁড়িয়ে অরুণিকাকে তুর্যের সাথে হেসে হেসে কথা বলতে দেখে অবাক হলো। মনে মনে ভাবল, ওরু বলল তুর্য স্যার ভালো না, প্লে বয়, তাহলে ও স্যারের সাথে কথা বলছে কেন? ওর তো উচিত ওনার সাথে কথা না বলা। অরুণিকা স্টল থেকে বেরোতেই আহনাফের মুখোমুখি হলো। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে রইল সেকেন্ড খানেক। অরুণিকার চোখ মুখ মুহূর্তেই ঘৃণায় লাল হয়ে গেল। সে রক্তচক্ষু নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। এরপর পাশ কেটে চলে যাবে অমর সময় আহনাফ তার হাত ধরে এদিক ওদিক তাকালো। অরুণিকা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতেই আহনাফ চাপা স্বরে বলল, একটু এদিকে আয় না। অরুণিকা দাঁতে দাঁত পিষে বলল, কেন আবার কোথায় হাত দিতে চাচ্ছ? আহনাফ কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল অরুণিকার দিকে। এরপর আশেপাশে না তাকিয়ে অরুণিকার হাত ধরে সোজা ডিপার্টমেন্টের দিকে চলে গেল। আহনাফের এমন আচরণ প্রায় অনেকের চোখেই ধরা পড়ল। ইভান তাদের মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আহো, পাগল হয়ে গেলি নাকি? ভার্সিটির একটা রেপুটেশন আছে, তুই ওর হাত ধরে এভাবে খালি ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছিস কেন? দিনের কানে গেলে কি হবে বুঝতে পারছিস? আহনাফ ধমকে সুরে বলল। শি ইজ মাই ওয়াইফ। অরুণিকা নিজের হাত ছাড়ানোর জন্য মোড়ামুড়ি করছে আর বলছে, আমি তোমাকে হাজব্যান্ড মনে করি না। তুমি একটা শয়তান, তুমি একটা জাহিল। ইভান অরুণিকার ঝাঁঝালো কথা শুনে চাপা স্বরে বলল, তোদের দুইটাকে আমার তো ইচ্ছে করছে আসার মারি এখন। শোন, তোদের নিজেদের ব্যক্তিগত ঝামেলা যদি এই প্রতিষ্ঠানের নাম খারাপ করে,
আই শিওর তোদের দুইজনকে আমি রাশ টিকিট করে দিতে বলবো। আহনাফ ভাবলেশীন কণ্ঠে বলল। বল গিয়ে, যা করার কর, আমাকে এখন বিরক্ত করিস না। অরুণিকা আর ইভান দুজনেই আহনাফের দিকে তাকালো, আর আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে একগাল হেসে তাকে টেনে নিয়ে গেল তার কেবিনে। অরুণিকাকে চোখের সামনে বসিয়ে রেখেছে আহনাফ। অরুণিকা বিরক্ত মুখে বলল। তুমি কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়ানোর মতো কি করলাম আমি? বউয়ের দিকে তাকিয়ে আছি, ওটাতেই এত সমস্যা? অরুণিকা পা দাপিয়ে বলল। আমি তোমার নামে কেস করব। আহনাফ স্মিত হেসে অরুণিকার দিকে ঝুঁকে বলল। তোর কেস করার মতো কোনো আইন এখনো সৃষ্টি হয়নি। অরুণিকা হতাশ হলো। আহনাফ অরুণিকার কপালে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। অরুণিকা চোখ বন্ধ করলো সাথে সাথেই। আহনাফ তা দেখে মৃদু হাসলো আর বলল। ভয়ঙ্কর। অরুণিকার সাথে সাথে চোখ খুলে তাকালো আহনাফের দিকে। আহনাফ মাতাল সুরে বলল। ভয়ঙ্কর সুন্দর লাগছে। অরুণিকা চোখ সরিয়ে নিল। গা জ্বালা করছে তার। কাল আহনাফের আচরণের পর ইচ্ছে করছে তাকে ধাক্কা মেরে 10 তলা থেকে ফেলে দিতে। আহনাফ হুট করে অরুণিকার গালে চুমু খেল। অরুণিকা চোখ বড় বড় করে তাকাতেই আহনাফ তার অধরে অধর ছোঁয়ালো। অরুণিকা তাকে সরিয়ে দিতে যাবে, তখনই আহনাফ তার উন্মুক্ত উদরে হাত রাখলো। মুহূর্তেই অরুণিকার গা শিউরে উঠল। সে তার বড় বড় নখ দিয়ে আহনাফের হাত খামচে ধরে বলল। ছাড়ো আমাকে, নয়তো হাত ছিঁড়ে দেব। আহনাফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে হাসল। অদ্ভুত সেই হাসিটা, মনে হচ্ছে হাজারো কষ্ট লুকানো সেই হাসিতে। অরুণিকা আহনাফের হাত ছেড়ে দিল। আহনাফ অরুণিকার চোখে চোখ রেখে বলল। যেই সৌন্দর্যে তুই হৃদয়ে ঝলসে দিতে পারবি, তোকে আজ ঠিক তেমন সুন্দর লাগছে। পুরো তুই সত্যিই অনেক বড় হয়ে গেছিস। অরুণিকা শক্ত স্বরে বলল। আমাকে যেতে দাও প্লিজ। সত্যি কি আমাকে আর ভালোবাসিস না? অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল। আমার ভালোবাসা তো তোমার লাগবে না, তাহলে কেন এই প্রশ্ন করছো? ভুলে গেছো আমি তোমার ভাইয়ের খুনি? অরুণিকার কথা শুনে মুহূর্তেই আহনাফের চোখ মুখ শক্ত হয়ে এলো। সে অরুণিকার হাত মুড়ে দিয়ে বলল। তোকে তো আমি এত সুন্দর করে বাঁচতে দেব না অরু। অরুণিকা স্তব্ধ হয়ে গেল। আহনাফের হিংস্র আচরণ দেখে ভাবতে লাগলো। একটা মানুষ দ্বিমুখী আচরণ কিভাবে করতে পারে? আহনাফ কি মানসিকভাবে অসুস্থ? আহনাফ অরুণিকাকে চেয়ার থেকে উঠিয়ে তার কোমর চেপে ধরে তাকে নিজের কাছে এনে বলল। এত সেজেছিস কেন আজ? অরুণিকার চোখ ভিজে উঠল। সে করুণ সুরে বলল। তুমি যা ইচ্ছে করো, আল্লাহর দোহাই লাগে, অন্তত আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার তোমার সাথে একটুখানিও থাকার ইচ্ছে নেই। ঘৃণা লাগে আমার তোমাকে। তোমার স্পর্শে গা ঘিন ঘিন করে আমার। আহনাফ অরুণিকার কথা শুনে ছেড়ে দিল তাকে। নিজের কপাল চেপে ধরে বলল। আই এম সরি, আমি আমার কন্ট্রোলে ছিলাম না। অরুণিকা হতাশ কণ্ঠে বলল। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? তুমি আগে একটা সাইকিয়াট্রিস্ট দেখাও। তোমার আচরণ স্বাভাবিক না। তুমি তোমার কন্ট্রোলে থাকো না। মাঝে মাঝে সুইট বিহেভ করো, মাঝে মাঝে জানুয়ারি থেকেও জঘন্য হয়ে যাও। ডাবল পার্সোনালিটি তোমার। আহনাফ অরুণিকার দুহাত নিজের হাতে আবদ্ধ করে হাঁটু গেড়ে বসে বলল। আমি সরি বলেছি তো, আর রাগ তুলে দিস না আমার। আপনারকে যে আমি মেরেছি, এই সত্যটা কি মিনিটে মিনিটে তোমার মস্তিষ্ক থেকে ডিলেট হয়ে যায়? হুট করে মনে পড়লে হিংস্রতা দেখাও, আবার হুট করে সব ভুলে নরম হয়ে যাও। অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিয়ে দরজার কাছে যেতেই আহনাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। তুই কাছে থাকলে আমার শান্তি লাগে, আবার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। তোকে ভালোবাসতে ইচ্ছে করে, আবার তোকে কষ্ট দিতেও ইচ্ছে করে। আমি এমন হয়ে গেছি কেন আমি নিজেও জানি না। হয়তো তুই আমাকে এমন বানিয়ে দিয়েছিস। আমাকে ধোঁকা না দিলে আমি তো ভালোই থাকতাম। এখন অন্তত একটু আমার সামনে বসে থাক, আমি তোকে দেখি। অনেকদিন ঠিকভাবে থাকতে পারিনি তোর দিকে। দেখি না তোকে আজকাল। ছাদেও উঠিস না। কাল উঠেছিস, কিন্তু ইমান তোর পাশে ছিল, তাই একটু মেজাজ ঠিক ছিল না। কাল যা হয়েছে তার জন্য সরি। অরুণিকা আহনাফের দিকে ফিরে বলল। তুমি আমাকে বাজেভাবে স্পর্শ করে সরি বলছো? আহনাফ, তোমাকে আমি সেকেন্ড চান্স দিয়েছি, আর তুমি আমাকে লাস্ট চান্সেই প্রমাণ করে দিয়েছো তুমি আমাকে ভালোবাসো না। তাহলে আমি তোমাকে কেন ক্ষমা করব? কোন যুক্তিতে ক্ষমা করব?
কেন বিশ্বাস করব তোমাকে? যেই মানুষ আমাকে দুইবার ঠকিয়েছে ফ্যামিলির সামনে, তার বন্ধুদের সামনে আমার ক্যারেক্টার নিচে নামিয়ে দিয়েছে, সে আমাকে অন্তত ভালোবাসতে পারে না। আহনাফ অসহায় দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর আর কিছু না বলে বেরিয়ে গেল আহনাফের কেবিন রুম থেকে। অরুণিকা ক্যাম্পাস থেকে বের হওয়ার পর আহনাফ তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে দেখে বলল, তুমি পয়দা হওয়ার আগে চাচি মনে হয় পাউরুটির সাথে সুপার গ্লু লাগিয়ে খেয়েছিল। আহনাফ বাঁকা হেসে অরুণিকার কাঁধের ব্যাগটা টেনে নিয়ে নিল। অরুণিকা শক্ত স্বরে বলল, ব্যাগ দাও আমার। আহনাফ শীতল কণ্ঠে বলল। ইমান তোকে ব্যাগও গিফট করে? অরুণিকা ভ্রু কুঁচকে বলল, এটা ইমন গিফট করেনি, এটা ওর আম্মু দিয়েছিল। কক্সবাজার থেকে এসেছিল, আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই আমাদের সবার জন্য গিফট এনেছে। তুই আমার দেয়া কিছু তো পড়িস না, হাতেও নিস না। অরুণিকা মলিন মুখে বলল, তোমার দেয়া আঘাত বয়ে বেড়াচ্ছি আমি, আর কিছু নেয়ার ক্ষমতা নেই। আহনাফ ঠোঁট কামড়ে হাসল। অরুণিকা আহনাফকে হাসতে দেখে বলল, তুমি একটা রোবট, কোথায় কেমন রিয়েক্ট করতে হয় সেটাও জানো না। আহনাফ বাঁকা হেসে হাতের ব্যাগটা পাশের ড্রেনে ছুঁড়ে মারল। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, ওখানে আমার ফোন আছে। এই বলে অরুণিকা ব্যস্ত হয়ে ড্রেন থেকে ব্যাগটা তুলে আনলো। অরুণিকার অস্থিরতা দেখে আহনাফ অরুণিকার কাঁধে হাত রাখলো। অরুণিকা এবার রাগী দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো, এরপর নিঃশব্দে ব্যাগটি থেকে ফোন বের করে নিল। ভাগ্যিস ব্যাগটা মোটা ছিল, তাই ফোন অবধি ড্রেনের পানি পৌঁছয়নি। ব্যাগের যা অবস্থা সেটা আর নিয়ে যাওয়ার হালে নেই। অরুণিকা পাশের ময়লার স্তূপে ব্যাগটি ছুঁড়ে মেরে আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আহনাফ বুকে হাত গুজে অরুণিকার দিকে তাকিয়ে বলল, কাল এর চেয়ে সুন্দর ব্যাগ কিনে আনবো তোর জন্য। অরুণিকা আহনাফের সাদা শার্টের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমিও কাল সেই ব্যাগের দর্শন পাওয়ার অপেক্ষায় থাকবো। এরপর ইশারায় আহনাফকে নিজের কাছে ডাকলো অরুণিকা। আহনাফ ভ্রু কুঁচকে তার দিকে পা বাড়ালো। অরুণিকা দাঁত কেলিয়ে বলল, কাল নিজের মধ্যে শিষ্টাচার ইনপুট করার পাশাপাশি একটা নতুন শার্টও কিনে নিও। এই বলে অরুণিকা আহনাফকে জোরে ধাক্কা দিতে সে টাল সামলাতে না পেরে ট্রেনে গিয়ে পড়ল। অরুণিকা মুখ চেপে হেসে বলল, যদি তোমাকেও তুলে সোজা ময়লার ডাস্টবিনে ছুঁড়ে দেওয়া যেত, বড়ই শান্তি পেতাম। আহনাফ তাদের দাঁত চেপে বলল। ওরু ফাজিল মেয়ে, তোকে আমি। অরুণিকা দৌড়ে পালালো। এদিকে আহনাফ ড্রেন থেকে উঠে দেখলো আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। ইভান আর তুর্য তখনই বের হলো ক্যাম্পাস থেকে। আহনাফের এই অবস্থা দেখে তুর্য শব্দ করে হাসলো। ইভান আহনাফের দিকে তাকিয়ে বলল, তোর এই অবস্থা কিভাবে হলো? তুর্য বলল, আমার টুইঙ্কেলের রূপে মাতাল হয়ে একবারে ট্রেনে গিয়ে পড়লে। ভাই, পড়লে একটু পুকুরে গিয়ে পড়তে, পরিষ্কার কোনো জায়গা পেলি না, ট্রেনেই কেন পড়তে হলো তোকে? আহনাফ চিৎকার করে বলল, চুপ কর, আমার জন্য গাড়ি ঠিক কর, আমি আমার বাইকে উঠবো না। ইভান আহনাফের জন্য গাড়ি ঠিক করলো। এরপর দুজনেই মোটর সাইকেল দিয়ে আহনাফের পিছু পিছু এলো। বাসায় এসে ইমনকে আহনাফের মোটর সাইকেলের চাবি দিয়ে তুর্য বলল, যা, ওর বাইক ক্যাম্পাস থেকে নিয়ে আয়। ড্রেনে হাবুডুবু খেয়ে এসছে, তবু তোর বাইক নিট অ্যান্ড ক্লিন থাকা চাই। অনবরত ফ্যান ঘুরতে থাকায় অল্প সময়ে ফ্যানের পাখাতে ময়লা জমে গেছে। রুহানি গরমে হাঁসফাঁস করছে। পাখার দিকে তাকিয়ে ভাবল, ময়লা জমে বেশি ভারী হয়ে গেছে, তাই হয়তো ফ্যানটা ঘুরতে পারছে না। রুহানি কিছু একটা ভেবে এক বালতি পানি আর একটা ছেঁড়া কাপড় নিয়ে এলো। এরপর টেবিল টেনে ফ্যানের নিচে দাঁড় করালো। টেবিলে উঠেও ফ্যান তার হাতের নাগালের বাইরে, তাই টেবিলের উপর চেয়ার উঠিয়ে দিল। হাত ছেড়ে রুহানি বলল, এখন ফ্যানটা চকচকে তকতকে করে হিমশীতল হাওয়া খাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ ফ্যান বাবু। এই বলে টেবিল থেকে লাফিয়ে নেমে বালতিটা টেবিলের উপর ওঠালো। পরনের সালোয়ারটা বেশি লম্বা হওয়ায় উঠতে নামতে ঝামেলা লাগছিল, তাই সালোয়ার ভাঁজ করে হাঁটুর উপরে ওঠালো সে। এরপর উঠে পড়লো ফ্যান মুছতে। এর মধ্যে আরাফ তাকে পড়াতে এলো। আতিকিয়া জাহান জানতেন না মেয়ে তার ফ্যান মুছতে ব্যস্ত। তিনি আরাফকে দরজা খুলে দিয়ে সোজা নিজের ঘরে চলে গেলেন। আরাফ নীরবে রুহানির ঘরে ঢুকেই থমকে গেল। রুহানি পা উঁচিয়ে ফ্যান মুছিল।
তাই তার গেঞ্জির কিছু অংশ উপরে উঠে গেছে। আরব যদিও সেদিকে ভালোভাবে তাকায়নি, সে রুহানিকে এই অবস্থায় দেখেই চোখ সরিয়ে নিয়েছে। এদিকে রুহানি কারো উপস্থিতিতে টের পেয়ে নিচে তাকিয়ে আরবকে দেখে